একরকম হঠাৎ করেই বাবার বন্ধুর ছেলের সাথে বিয়ে হয়ে গেল আমার। আমি চেয়েছিলাম কেরিয়ার গড়তে, কিন্তু বাবা বলল বিয়ের পরও কেরিয়ার তৈরি করা যায়। বিয়ে বললে ভুল হবে, এটা শুধু পুরনো সম্পর্ক রক্ষার্থে বাবা আর তার বন্ধুর সিদ্ধান্ত। না, ছেলে বিয়ের আগে আমাকে দেখেছে, না আমি তাকে। কিন্তু শুভদৃষ্টির সময় এমন একজন পুরুষকে স্বামী হিসেবে দেখে সত্যি বাবার পছন্দের উপর আস্থার জন্ম নেয়। এ বাসায় মাস তিনেক হতে চলল আমি এসেছি, কিন্তু আমার স্বামী অনয়কে কখনো আমার চোখে চোখ রেখে কথা বলতে দেখিনি। অথচ এই ছেলেটাই তার বড় দাদার বউয়ের সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলে। হুটহাট তারা বেরিয়ে যায়, পরন্ত বিকেলে ছাদে গিয়ে গল্প করে। কখনো আমায় বলে না, পিহু চলো ছাদে যাই। অথচ তাদের এ মেলামেশা নিয়ে কিছু বললেই শাশুড়ি বাধা দেয়। তার কথা, তার বড় ছেলে দেশের বাইরে, তাই তার বড় ছেলের বউয়ের দায়িত্ব অনয়ের উপরেই বর্তায়। এ বাসায় সারাদিন চুপচাপ থাকতে হয় আমার। বাবাকে কিছু জানানোর সাহস পাই না। মাও হার্টের রোগী। সব মিলিয়ে নিজেকে বোঝা মনে হতে থাকে। এক বিছানায় থাকা দুটো মানুষের দূরত্ব প্রায় এক পৃথিবীর। তার নিঃশ্বাসের শব্দটাও প্রাণ ভরে নিতে পারি না কখনো। আস্তে আস্তে বুঝতে পারি এ বাসায় আমার অবস্থান। যা হিসেবে যে মানুষটা সারা বাসায় অধিকার খাটায়, সে আমার যা নামক সতীন। কারণ অনয়ের সাথে তার বেশ গভীর সম্পর্ক, যেটা অনয়ের মায়ের চোখও এড়াতে পারে না। কিন্তু সে সবচেয়ে বেশি নির্বাক। বিয়ের সপ্তাহখানেক পর একদিন খুব ভোরে ঘুম ভেঙে দেখি অনয় রুমে নেই। প্রথম দিকে বুঝতে অসুবিধা হলেও এই ঘটনার পুনরাবৃত্তি হতে শুরু করলো। তখন আমি শিওর হলাম অনয় তার বৌদির রুমে। মনের মধ্যে চাপা কষ্টে বুকটা ফেটে যেত। 3 মাসে দুবার বাসায় গিয়েছিলাম, কিন্তু একবারও অনয় আমাকে নিতে আসেনি। না ফোন করে কখনো বলেছে পিহু কবে আসবে। আসলে তার আর আমার মাঝে সেই সখ্যতাই তৈরি হয়নি আজ অব্দি, বরং সম্পর্কের কোনো মায়াতে জড়াতে পারিনি তাকে। যে সম্পর্ক শুরুই হয়নি, তার আবার গভীরতা। বাবার ভয়ে নিজের পছন্দে বিয়ে করার স্বপ্ন কখনো দেখিনি, কিন্তু চেয়েছিলাম একজন সঠিক মানুষ আমার হোক। তবে দিন শেষে শুধু অবিশ্বাসের দানা বাঁধছে মনে। নিজের জীবনে হতাশা ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছি না। হঠাৎ মা অসুস্থ হয়ে পড়ে। 1 মাস মায়ের কাছে গিয়ে থাকি। আমার শ্বশুর এক প্রকার জোর করে অনয়কে আমাদের বাসায় 3 দিনের জন্য পাঠায়। 3 দিনের দিন অনয়ের বৌদি খুব ভোরে আমার মাকে দেখতে আসার নাম করে অনয়কে সাথে নিয়ে চলে যায়। তারপর মা কিছুটা সুস্থ হয়ে গেলে আমি অনয়দের বাসায় চলে আসি। আমার বিয়ের ঠিক 8 মাস পর খবর এলো অনয়ের দাদা দেশে ফিরছে সপ্তাহ 2 পর। এদিকে অনয় ও তার বৌদি দিশেহারা। তাদের অন্যায়ের ফয়সালা হতে যাচ্ছে। আমার ভাসুরের দেশে ফেরার ডেট একটু পিছিয়ে যায়, কিন্তু খবর শোনার পর থেকেই আমার যা বেশ পাল্টে যেতে শুরু করলো। দিন রাত ভিডিও কলে বরের কাছে এটা ওটা আনার বায়না করতে থাকলো। অনয়কে পাত্তা দিচ্ছে না খুব একটা ইদানিং। অনয় বেচারা ছাদে গিয়ে চুপচাপ বসে থাকে। কখনো কখনো দেখি বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছে, মুখ ভার একরাশ হতাশা নিয়ে। এসবের ভিড়ে আমার সবসময় মনে হতে থাকে আমার শাশুড়ি কেন তার বড় ছেলেকে এইভাবে ঠকাচ্ছে। সে তো সব জানে, তবে তার নিশ্চুপ থাকা সবচেয়ে বেশি কষ্ট দেয় আমাকে। বিয়ের পর জানতে পারি আমার জায়ের ছোট বোন রিশার সাথে অনয়ের বিয়ের কথা হলেও সেটা আমার ভাসুর কোনো অজানা কারণে হতে দেয়নি। তারপর একদিন হুট করেই বাবার সাথে আমার শ্বশুরের বেশ অনেক বছর পর দেখা হয়। তারপর আমাদের বিয়ে হয়। এর মধ্যে আমার শ্বশুর একদিন আমায় ডেকে বলে, পিহুক মা, বড় খোকা ফেরার আগেই তুমি আর অনয় গিয়ে কোথাও একটা ঘুরে এসো, রিফ্রেশ লাগবে। আজকাল অনয়কে বেশ ক্লান্ত লাগে। সবাই শুধু তার সন্তানের মুখের ছাপ পড়তে পারে, অথচ বিয়ের পর থেকে আমার যে সংগ্রাম চলে তা কারোর চোখ পড়ে না। সামনেই তো 2 দিন সরকারি ছুটি পড়বে। এ প্রস্তাবে আমি কিছুটা সম্মতি পোষণ করি। তবে অনয় প্রথমে না করলেও পরে আমার শাশুড়ি তাকে রাজি করায়।
মানুষটাকে একান্ত নিজের করে পেতে চেয়েছিলাম সব সময়ই, কিন্তু সেটা জোরপূর্বক নয়। আর অনয় কতটা ভুলের স্বর্গে বাস করছে সেটা সময়ই বলে দিবে। অনয় যতবার আমার কাছে এসেছে ততবারই মনে হতো এটা একদম মেকি অনুভূতি, যেখানে আদৌ আমার প্রয়োজন ছিল কিনা আমার মনে হয় না। বুঝতে পারার পর থেকে নিজে থেকে কখনো আমি তার কাছে যাইনি। প্রতিনিয়ত মনে হতে থাকে আমি মুখোশ পরা একজনের সাথে সংসার করছি। আমি চাইলে ডিভোর্স দিতে পারতাম, কিন্তু দুটো নিষ্পাপ মানুষের জন্য আমি নির্বাক। তবে মানুষ যে এত লোভী হতে পারে সেটা আমার যাকে না দেখলে জানতাম না। বিয়ের পর যখন শাশুড়ির সাথে সখ্যতা শুরু তৈরি হয়েছিল, সেটাকেও তিনি বাধা দিয়েছে। সারাদিন পায়ের উপর পা দিয়ে বসে থেকে হুকুম করে চলা স্বভাবের মানুষ তিনি। বাড়িতে দুজন কাজের মাসি থাকা সত্ত্বেও আমাকে দিয়ে এ কাজ ও কাজ করিয়ে নিতে শুরু করেছিল। একদিন অনয়কে বলেছিলাম, অনয় এ বিষয়ে কথা বলতে গেলে বউয়ের দালাল বানিয়ে দিয়েছিল। তাদের সম্পর্ক যে অন্য পাঁচটা দেবর বৌদির মতো নয় এটা আমি খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিলাম, তাই কিছুটা সংশয় সবসময় মনে লাগতো। শ্বশুরের কথা মতো অনয়ের সাথে হানিমুনে কক্সবাজার যাবার উদ্দেশ্যে রওনা দিলাম। এমনি সময় হলে হয়তো আমার যা কখনো যেতে দিত না, কিন্তু সে সময় তার কোনো নিষেধ আমার চোখে পড়েনি। দুরাত দুদিন কিছুটা ভালো সময় কাটিয়ে ঢাকা ফেরার সময় সড়ক দুর্ঘটনায় অনয়ের পা ভেঙে যায়। আমি হাতে বেশ চোট পাই। আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলেও অনয়ের পুরো বেড রেস্টে থাকতে হয়। আমরা বাসায় ফেরার ১৩ দিন পর আমার ভাসুর দেশে ফিরল। তবে দেশে সে একা ফিরলেও দেশে এসে জানায় আমার ভাসুর তার স্ত্রীকে ডিভোর্স দিবে, কারণ আমার জায়ের ছোট বোন রিশার সাথে তার বেশ ভালো সম্পর্ক। তারা একে অপরকে ভালোবাসে এবং বিয়ে করবে। দুই পরিবারে ভীষণ রকমের ঝামেলা শুরু হয়। ২ দিন পর রিশা ব্যাগপত্র হাতে এ বাড়িতে পালিয়ে চলে আসে। আমার যা তার স্বামী আর বোনের এই বিশ্বাসঘাতকতা দেখে অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে ভর্তি করানো হলো। আমার যাকে ২ দিন পর হাসপাতাল থেকে ছুটি দিল, আর যেদিন তাকে ফিরিয়ে আনলো বাসায় সেদিন সন্ধেবেলা আমার ভাসুর আর রিশা মন্দির থেকে মালা বদল আর সিঁদুর দান করে ফিরল। এমন পরিস্থিতিতে বাসায় থমথমে অবস্থা। আমার শ্বশুর একদম ভেঙে পড়লেন তার বড় ছেলের এমন কাণ্ড দেখে, কারণ বরাবরই আমার শ্বশুর মশাই সত্যি একজন সৎ মানুষ। এর মধ্যে আমার শাশুড়ির সামনে আনলো অনয় ও তার বৌদির অবৈধ সম্পর্কটাকে। ৩টি পরিবারে এসব কুকীর্তির কথা প্রকাশ হলো। এসব শুনে পরের দিন ভোরবেলায় মা বাবা আমাকে নিতে আসলো, কিন্তু অনয়ের পরিবার আমাকে যেতে দিবে না। আমিও গেলাম না, কারণ অনয় ততদিনেও সুস্থ হয়নি। আমার বড় যা তার সব কিছু গুছিয়ে বাপের বাড়ি চলে গেল। রিশা আর আমার ভাসুরের সংসার শুরু হলো। আমার বড় যা চলে যাবার কয়েকদিন পর একদিন অনয়ের কল লিস্টে দেখলাম আমার জায়ের নাম্বারে অসংখ্য ফোন আর বার্তা। অনয় সুস্থ হয়ে গেল, আমিও ও বাড়ি ছেড়ে চলে আসলাম। কারণ আমার মনে হলো এমন ভুল মানুষকে নিয়ে বয়ে বেড়ানো তার চেয়ে বরং নিঃসঙ্গ জীবন অনেক ভালো। কোথাও গিয়ে মনে হতে থাকলো যাকে চেয়েছিলাম অথবা যা চেয়েছিলাম সেখানে আমার আগেই একজন মিথ্যা হাতছানিতে সেই জায়গাটা পূর্ণ করে দিয়েছে। হয়তো চাইলে তাকে শুধরে নিতে পারতাম, কিন্তু তার এই নোংরা অতীত আমাকে বেশ স্বার্থপর করে তুলল। নিজেকে বড্ড বেশি ভালোবেসে ফেললাম। চেষ্টা তো কম করিনি। প্রতিদিন একটা মানুষকে সত্যের দিকে শুদ্ধতার দিকে ফিরিয়ে আনতে গিয়ে ব্যর্থ হলাম। বাবা মায়ের ভুল সিদ্ধান্তের যে অনুতপ্ত চেহারা সেটা চোখের সামনে ভেসে উঠল। সিদ্ধান্ত নিলাম এ সম্পর্কে আমি থাকবো না। আমার মুক্তির প্রয়োজন। আমি যেদিন ভোরে চলে আসলাম সেদিন আমার শ্বশুর শাশুড়ি আমাকে ধরে অনেক কান্নাকাটি করলো, ফেরানোর চেষ্টা করলো। শ্বশুর মশাই আমাকে ধরে একটা কথাই বারবার বলল, মারে, তোকে আমি তোর বাবার কাছ থেকে যে প্রতিশ্রুতি দিয়ে এনেছিলাম তা রাখতে পারিনি। এই পৃথিবীতে সবচেয়ে ব্যর্থ মানুষ আমি। তার এসব কথায় আমি চোখের কোণে জল মুছে আর পেছন ফিরে তাকাইনি। ৩.৫ ঘন্টার জার্নিতে চোখের জল ফুরালো না আমার, কিন্তু এই চোখের জলের কোনো মূল্য নেই। গত ২ বছরে এই মিথ্যের সংসারে আমিও বাধা পড়ে গিয়েছিলাম। রিশা আর আমার ভাসুর পাকাপাকিভাবে দেশের বাইরে চলে গেল।
আমিও বাসা ছেড়ে চলে আসার 21 দিন পর আমার চাকরি হলো। শুরু হলো নতুন জীবন, নতুন যুদ্ধ। বাবা বেশ অনুতপ্ত সেদিন আমার অমতে বিয়ে দেওয়াতে। এখন খুব চোখে চোখে রাখে বাবা আমাকে। নতুন করে সংসার করতে বলে, কিন্তু আমি আর কারোর সাথে জীবন জড়াতে চাইনি। এক জীবনের সুখের তৃপ্তি আমার মিটে গেল। দিন শেষে বাবা মায়ের মুখের হাসি দেখেই না হয় বাকি জীবন কাটিয়ে দিব সিদ্ধান্ত নিলাম। অনয়ের সাথে লাস্ট দেখা হয়েছিল কোর্ট চত্বরে, ডিভোর্স পেপার সাইন করতে গিয়ে। তারপর হঠাৎ করে জানলাম অনয় ও তার বৌদি বিয়ে করেছে, কিন্তু আমার শ্বশুর মানতে পারেনি, তাই তাদের বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। রিসা ও আমার ভাসুরও দেশের বাইরে চলে গেছে। আমার ডিভোর্সের 13 বছর পর অয়নের এক প্রতিবেশীর সাথে দেখা হলে জানতে পারলাম আমার শ্বশুর বেশ কবছর আগেই মারা গেছে। ওই অত বড় বাড়িতে আমার শাশুড়ি একলা দিন কাটায়। আর এই 13 বছরে অনয় ও তার বর্তমান স্ত্রীর ঘরে এখনো কোনো সন্তানের জন্ম হয়নি। আমার বেশ খারাপ লাগলো কথাগুলো শুনে, কিন্তু পুরনো জীবন নিয়ে এখন কোনো আফসোস নেই আমার। বরং আমার প্রাপ্তি এতটুকু যে এত বছর পরও আমার মা বাবা সুস্থ আছে। আমি অফিস শেষে বাসায় ফিরে দুটো হাসি মুখ এখনো আমার জন্য অপেক্ষা করে। আসলে পৃথিবীতে কাউকে ঠকিয়ে গিয়ে নিজে ভালো থাকা, সুখী থাকা কামনা করাটাই অন্যায়। ক্ষণিকের মিথ্যে সুখ কখনো সারা জীবন বয়ে বেড়ানো যায় না। দিন শেষে নিরাশ হবেন না কারো বিশ্বাসঘাতকতায়। নিজেকে অসহায় ভাববেন না, বরং সব পরিস্থিতিতে নিজেকে ভালোবাসুন। সৃষ্টিকর্তার উপর আস্থা রাখুন।